মাঝে মাঝে মানুষের জীবন সিনেমাকেও হার মানায়। আপনি যদি মনে করেন জেলের চার দেওয়ালি পৃথিবীর একমাত্র কারাগার, তবে আজ আমি যে মুভির এক্সপ্লেনেশনটি শোনাব তা আপনার সেই ধারণা বদলে দেবে। কখনো কি এমন কারো কথা ভেবেছেন যাকে অপরাধী না হয়েও এমন এক অন্ধকারে ছুড়ে দেওয়া হয়েছে যেখান থেকে ফেরার কোনো রাস্তাই নেই? লোহার খাঁচার ভেতরের বন্দিদশা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাইরের সমাজ যখন আপনাকে তিলে তিলে পিষে মারার আয়োজন করে, সেই জেলখানা থেকে পালানোর সাধ্যকার আছে? আজ আমি এমন এক মানুষের গল্প বলবো যার অপরাধ আইন দিয়ে মাপা যায় না। একপাশে ক্ষমতার দাপট আর অন্য পাশে বেঁচে থাকার লড়াই, মাঝখানে দাঁড়িয়ে এক নিঃসঙ্গ মানুষ। এখানে শত্রু শুধু একজন ব্যক্তি নয়, শত্রু পুরো সিস্টেম। যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে এমন এক থমথমে অস্বস্তি যা আপনাকে বারবার ভাবাবে সত্য আসলে কোথায় লুকিয়ে আছে। যার দেওয়ালের ওপাশে যারা বন্দী, তারা কি সত্যিই দোষী, নাকি আমরা যারা বাইরে থেকে বিচার করছি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি মিরর। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি সিরাইয়ারের কথা, যার বাংলা অর্থ কারাগার। সাল 2003, গুন্টুর। তিনজন পুলিশ কনস্টেবল একজন আসামিকে নিয়ে লং কোর্টে যাচ্ছিল। মূলত একটি জেলখানায় বিভিন্ন জেলা থেকে আসামিদের এনে রাখা হতো, কিন্তু তাদের কেসগুলো যেহেতু তাদের নিজ নিজ এলাকার কোর্টে চলত, তাই কোর্টের হিয়ারিংয়ের জন্য মাঝে মধ্যে এভাবেই আসামিদের নিয়ে যাওয়া হতো। আর সেই সময় তেমন কোনো লজিস্টিক সাপোর্টও ছিল না, তাই 3-4 জন সশস্ত্র পুলিশ সদস্যকে এসকর্ট করে ওই আসামিকে কোর্টে নিয়ে যেতে হতো। এই 3 জন পুলিশ সদস্য ঠিক সেটাই করছিল। এদের মধ্যে একজনের নাম শ্রীনিবাস। শ্রীনিবাস বাকি দুজনের তুলনায় সিনিয়র, কিন্তু বাস ছাড়তেই হঠাৎ বাইরে থেকে কয়েকজন ব্যক্তি তাদের ওপর মরিচের গুঁড়ো মেশানো পানি ছুড়ে দিতে শুরু করে। মূলত যে ব্যক্তিকে তারা এসকর্ট করে নিয়ে যাচ্ছিল সেই আসামির লোকজনই তাকে ছাড়াতে এসেছিল। শ্রীনিবাসরা আসামিকে আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু ওরা সংখ্যায় বেশি ছিল, সঙ্গে ধারালো অস্ত্রও নিয়ে এসেছিল, তাই শ্রীনিবাসরা পেরে উঠছিল না। এমনকি আসামির হাতকড়া বাসের একটি রডের সঙ্গে আটকে দিলেও তারা সেই হাতকড়া ভেঙে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পাশে একটি অটো দাঁড়িয়েছিল, সবাই তখন অটোতে ওঠার চেষ্টা করছিল। শ্রীনিবাস বুঝতে পারছিল এই আসামিকে তারা কোনোভাবেই আর ধরতে পারবে না, তাই একসময় শ্রীনিবাস বাধ্য হয়ে গুলি চালায়, আর সেই আসামি ঘটনাস্থলেই মারা যায়, যদিও ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এরপর পাবলিক প্লেসে এভাবে আসামির উপর গুলি চালানোর কারণে সেই সময় ডিউটিতে থাকা শ্রীনিবাস সহ বাকি দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ইনকোয়ারি শুরু হয়। তারা যে থানার অধীনে চাকরি করত সেই থানার সিআই তখন ভীষণ টেনশনে পড়ে যায় কিভাবে সে নিজেকে প্রোটেক্ট করবে, কারণ দায়ভার তো শেষ পর্যন্ত তার উপরই এসে পড়বে। শ্রীনিবাসরা নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করছিল যে আসলে তাদের আর কোনো উপায় ছিল না, কিন্তু সিআই স্পষ্টভাবেই জানিয়ে দেয়, আমার চাকরির আর মাত্র 8 মাস বাকি। এই মুহূর্তে কোনোভাবে যদি আমাকে এই কেসে ইনভলভ করার চেষ্টা করো তাহলে তোমাদের চাকরি থাকবে না। এরপর 3 জনের ইনকোয়ারি শুরু হয়। ইনকোয়ারিতে একের পর এক প্রশ্ন, প্রত্যেকে নিজেদের মতো করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিল। শ্রীনিবাসকে প্রশ্ন করা হয় যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে অনেক মানুষ ছিল, পাশে হাসপাতাল আবার স্কুলও ছিল, এমন পরিস্থিতিতে সে কেন গুলি চালাল? শ্রীনিবাস প্রথমে বলে, আমি যাকে গুলি করেছি সে কোনো সাধারণ আসামি নয়, তার বিরুদ্ধে 9টি ধর্ষণ মামলা এবং 3টি খুনের মামলা ছিল। তখন ইনকোয়ারি কমিশন বলে, সে আসামি ছিল নাকি অপরাধী সেটা কোর্ট ঠিক করবে, তুমি সেই সিদ্ধান্ত নিতে পারো না। পাবলিক প্লেসে তুমি কেন গুলি করলে? সেখানে অন্য কারোরও গায়ে গুলি লাগতে পারত। শ্রীনিবাসের জবাব, আমি একজন শার্প শুটার, নিশ্চিত হয়েই আমি গুলি করেছি, আর ওই মুহূর্তে আমার আর কিছু করার ছিল না। এরপর শ্রীনিবাস তার আগের অভিজ্ঞতার কথাও তুলে ধরে। সে বলে, আমার 7 বছরের চাকরি জীবনে আমি এমন অনেক এসকর্ট ডিউটিতে গিয়েছি, অনেক ঘটনার কথা শুনেছি যেখান থেকে আসামিরা পালিয়ে গেছে। সেই সময় দায়িত্বে থাকা পুলিশদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামি পালিয়ে গেলেও আমাদেরই দায়ী করা হয়, আবার আসামিকে শুট করার দায়ও আমাদের জবাবদিহি করতে হয়। শ্রীনিবাসের কথা শুনে ইনকোয়ারি কমিশন স্পষ্টভাবে বুঝতে পারে শ্রীনিবাস যা করেছে তার জন্য তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ শ্রীনিবাস মনে করে সে তার জায়গায় সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কিন্তু শ্রীনিবাস যতই আইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক না কেন বা নিজের মতো করে এক্সপ্লেনেশন দিক না কেন, ইনকোয়ারি কমিশনের চোখে শ্রীনিবাস একজন বদমেজাজি অফিসার। তাদের ধারণা শ্রীনিবাস চাইলে হয়তো আসামিকে জীবিতই ধরতে পারত, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে গুলি চালিয়েছে। যাই হোক, এই ইনকোয়ারি একদিনে শেষ হওয়ার নয়।
মাসের পর মাস ধরে এই ইনকোয়ারি চলতে থাকে। তারপর অবশেষে একটি রেজাল্ট সামনে আসে। সেই অনুযায়ী শ্রীনিবাসদের এই ইনকোয়ারির পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তবে আপাতত তাদের সাসপেন্ড করা হয়নি। এরপর আমাদের সামনে শ্রীনিবাসের স্ত্রী মেরির সঙ্গে পরিচয় করানো হয়। মেরি মূলত একজন লেডি কনস্টেবল, তবে তারা দুজন একই থানায় কাজ করে না। শ্রীনিবাস ডিউটি করে থানায়, আর মেরি ডিউটি করে ডিএসপি অফিসে। তাদের একটি ছোট্ট মেয়েও আছে। বেশিরভাগ সময় দুজনের ডিউটির সময় আলাদা থাকে, ফলে একে অপরের সঙ্গে দেখাও ঠিকমতো হয় না। তবে যখনই একই সময় ডিউটি পড়ে, তখন বাকি সময়টা তারা নিজেদের মতো করে একসঙ্গে কাটাতে চেষ্টা করে। এদিকে ডিউটি আর অন্যদিকে সংসার, এইভাবেই তাদের জীবন মোটামুটি ভালোই চলছিল। এর মধ্যেই একদিন শ্রীনিবাসের একটি লং এসকর্ট ডিউটি পড়ে। শ্রীনিবাস যখন সেই ডিউটির কাগজ আনতে যায়, তখন সে এক কনস্টেবলের কাছ থেকে জানতে পারে যে তার মা অসুস্থ, কিন্তু এসআই তাকে ছুটি দিচ্ছে না। এই কারণে শ্রীনিবাস ওই এসআই এর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কনস্টেবলের ছুটির ব্যবস্থা করে দেয়। শ্রীনিবাস খুব সোজা সাপটা, একদম স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ। সে ন্যায়ের পক্ষে কথা বলে, যেখানে যেটা করার প্রয়োজন সেখানে সেটাই করে। আইনের ব্যাপারে যেমন সে কঠোর, তেমনি মানবিকতার দিক থেকে ভীষণ নরম। এরপর শ্রীনিবাস যখন ডিউটি রোস্টার নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই তার সঙ্গে দুজন কনস্টেবলের দেখা হয়। তারা যখন জানতে পারে যে শ্রীনিবাস লং এসকর্ট ডিউটিতে যাচ্ছে, তখন তারা ভালো করেই জানে শ্রীনিবাসের সঙ্গে ডিউটিতে গেলে কাজের চাপ কম থাকে আর পরিবেশও ভালো থাকে। তাই তারা শ্রীনিবাসকে অনুরোধ করে তাদেরকেও সঙ্গে নিয়ে যেতে। শ্রীনিবাস বলে, ঠিক আছে, এসআই এর কাছে গিয়ে তোমাদের নাম লিখিয়ে নিয়ে এসো। কথা মতো সেই দুজন কনস্টেবল এসআই এর কাছ থেকে নাম লিখিয়ে বিকেলবেলায় ভেলোর জেলে পৌঁছে যায়, কারণ এখান থেকেই তাদের আসামিকে নিয়ে যেতে হবে। শুধু তারা নয়, তাদের মতো বিভিন্ন থানা থেকে আরও অনেকগুলো টিম সেখানে এসেছে। যেমনটা আগেই বলেছিলাম, বিভিন্ন জেল থেকে বিভিন্ন আসামিকে ট্রান্সফার করে এখানে রাখা হয়। যখন সেই আসামিদের কোর্টে হিয়ারিংয়ের তারিখ পড়ে, তখন এভাবেই তাদের এসকর্ট করে সংশ্লিষ্ট কোর্টে নিয়ে যাওয়া হয়। প্রতিটি টিমে ৩ জন করে সদস্য থাকে, একজন সিনিয়র এবং দুজন জুনিয়র, আর সুরক্ষার জন্য প্রত্যেক টিমের কাছে একটি করে বন্দুক থাকে। আজ শ্রীনিবাসরা যে আসামিকে নিয়ে যাবে তার নাম আব্দুল রাউফ। আব্দুল একটি মার্ডার কেসের আসামি। ৫ বছর ধরে সে জেলে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার মামলার বিচার প্রক্রিয়া শুরুই হয়নি। দিনের পর দিন শুধু ডেটের পর ডেট পড়ে যাচ্ছে। প্রথমে একজন কনস্টেবল আব্দুলকে ভালো করে তল্লাশি করে এবং জিজ্ঞেস করে, তোমার কাছে টাকা আছে? আব্দুল জানায় তার কাছে কোনো টাকা নেই। কনস্টেবল বলে, টাকা না থাকলে খাবে কি? আব্দুল উত্তর দেয়, আমি না খেয়েই থাকব। কারণ সত্যি আব্দুলের কাছে কোনো টাকা ছিল না। সাধারণত আসামিদের যখন এভাবে লং এসকর্টে নিয়ে যাওয়া হয়, তখন বেশিরভাগ সময় তাদের নিজের টাকাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। এটা একটা খারাপ প্র্যাকটিস, তবে সব অফিসার বা সব পুলিশ সদস্য এমন নয়। যেমন শ্রীনিবাস কখনোই আসামির কাছ থেকে টাকা আশা করে না, তাই বিষয়টা জানার পরও সে এটাকে বড় কোনো সমস্যা বলে মনে করে না। এরপর তারা রওনা হবার প্রস্তুতি নেয়, কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে যখন তারা বাসে উঠতে যাবে, তখন জানতে পারে বাস প্রায় ১ ঘন্টা দেরিতে আসবে। তাই শ্রীনিবাস সিদ্ধান্ত নেয় রাতের খাবারটা এখানেই খেয়ে নেওয়া হবে। কিন্তু শ্রীনিবাসের সঙ্গে আসা 2 কনস্টেবল বলে, স্যার, পাশে একটা বার আছে, আপনি অনুমতি দিলে আমরা একটু ঘুরে আসি। শ্রীনিবাস সঙ্গে সঙ্গে বলে, তোমরা লং এসকর্ট ডিউটিতে এসেছো আর ড্রিঙ্ক করবে? ইউনিফর্ম পরে এমন কিছু সে একেবারেই অ্যালাউ করতে চায় না। তখন তারা বলে, স্যার, আমরা সিভিল কাপড় সঙ্গে এনেছি, সিভিল ড্রেস পরে একটু হালকা খাবো আর একটু এনজয় করব। আপনার সঙ্গে এসেছি বলেই তো একটু এনজয় করার সুযোগ পাবো, এই ভেবেই। শ্রীনিবাসও তখন বাধ্য হয়ে তাদের দুজনকে ছেড়ে দেয়, বলে, যাও, ঠিক আছে, তবে দ্রুত ফিরে আসবে। কিন্তু শ্রীনিবাস বন্দুকটি নিজের কাছে রেখে দেয়। এরপর সে আব্দুলকে নিয়ে খাবার খেতে যায়। শ্রীনিবাস একটি বিরিয়ানির অর্ডার করে খেতে শুরু করে, কিন্তু আব্দুল জানায় সে খাবে না। তখন শ্রীনিবাস বলে, তুমি চাইলে খেতে পারো, আমি পেমেন্ট দেব। আব্দুল তখন চা খেতে চাইলে শ্রীনিবাস 1 কাপ চায়ের অর্ডার করে দেয়। একদিকে যখন শ্রীনিবাস খাবার খাচ্ছে, আব্দুল শুধু বারবার ডানে বামে তাকাচ্ছে। মনে হচ্ছিল সে হয়তো পালানোর সুযোগ খুঁজছে। এর মধ্যে শ্রীনিবাসের খাওয়া হয়ে গেলে শ্রীনিবাস যখন হাত ধোয়ার জন্য পাশে চলে যায়, সেই সুযোগে আব্দুলও দাঁড়িয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই 2 জন কনস্টেবল এসে পড়ায় আব্দুল আবার বসে পড়ে। তবে বাসে ওঠার সময় শ্রীনিবাস লক্ষ্য করে তার সঙ্গে থাকা 2 কনস্টেবল বেশ মাতাল অবস্থায় আছে। তাই শ্রীনিবাস তাদের ওপর ভরসা করতে পারছে না। আবার আব্দুলের গতিবিধিও একদম ভালো নয়, যে কোনো সময় সে পালাতে পারে। তাই শ্রীনিবাস তাদের ওপর ভরসা না করে ওদের দুজনকে পিছনে বসিয়ে আব্দুলকে নিজের পাশে বসায়, আর একটি বড় চেন নিয়ে আব্দুলের হ্যান্ডকাফের সঙ্গে সেই চেনটি লাগিয়ে বাসের সঙ্গে আটকে দেয়,
যাতে কোনোভাবেই আব্দুল পালাতে না পারে। বেশ কিছুক্ষণ বাস চলার পর শ্রীনিবাস লক্ষ্য করে আব্দুল তখনও ডানে বামে তাকাচ্ছে। শ্রীনিবাস জানতে চায়, তুমি ঘুমাচ্ছ না কেন? আব্দুল বলে, আসলে স্যার, অনেকদিন আমি জেলে ছিলাম, তো বাইরে বসে একটু এনজয় করছি। শ্রীনিবাস ধারণা করে সে হয়তো তাদের ঘুমানোর অপেক্ষা করছে, যে ঘুমিয়ে গেলে হয়তো পালাবে। তাই শ্রীনিবাস বলে, তুমি ঘুমিয়ে পড়ো, জেগে থাকা যাবে না। এরপর শ্রীনিবাস চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণ চলার পর পথে থেকে এক নবদম্পতি বাসে উঠলে আব্দুল ওই নারীর দিকে বারবার তাকাচ্ছিল। শ্রীনিবাসের ঘুম ভেঙে যায়। শ্রীনিবাস জানতে চায়, তুমি কত বছর যাবৎ জেলে আছো? আব্দুল বলে, 5 বছর। শ্রীনিবাস জানতে চায়, তুমি বেলের জন্য অ্যাপ্লাই করনি কেন? আব্দুল বলে, কারণ আমার কেউ নেই, আমি অনাথ, আমাকে বেল করানোর মতো কেউই নেই। তবে শ্রীনিবাস ভাবছে আব্দুল হয়তো তাদের কনভিন্স করার জন্য এমনটা বলছে। আব্দুল শ্রীনিবাসকে অনুরোধ করে, স্যার, কাল যখন আমাকে কোর্টে নিয়ে যাবেন দয়া করে আমার হাতে হ্যান্ডকাফ লাগাবেন না, আমি কথা দিচ্ছি আমি পালাবো না। কিন্তু শ্রীনিবাসের কথা, একটা মার্ডার কেসের আসামির হাতে হ্যান্ডকাফ লাগাতে হবে, এটা নিয়ম, নিয়মের বাইরে গেলে আমাদের শাস্তিও হতে পারে। আর হাতে হ্যান্ডকাফ থাকলে যদি লজ্জা লাগে তাহলে খুন করার আগে এসব নিয়ে চিন্তা করা উচিত ছিল। এখন কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো। শ্রীনিবাস আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আব্দুল তখনও সামনে বসে থাকা ওই নবদম্পতিকে দেখছে। আর এখান থেকে জানা যায় আব্দুলরা যে গ্রামে বসবাস করত সেখানে আব্দুলদের পরিবারই ছিল একমাত্র মুসলিম পরিবার। তবে আব্দুলের বাবা সেখানে স্থায়ী বাসিন্দা ছিলেন না, তারা কেরালায় থাকতেন। কেরালা থেকে তার মাকে ভালোবেসে পরিবারের অমতে পালিয়ে এসে তারা এখানে বিয়ে করে সংসার শুরু করেছিলেন। একসময় আব্দুলের বাবা কাপড়ের ব্যবসা করতেন। তবে আব্দুলের বাবা মারা যাওয়ার পর আব্দুল বাড়িতে একটি মুদির দোকান দিয়েছে। পাশাপাশি এলাকার একটি ভিসিআরের দোকান ছিল, সেখানেও কাজ করত। মানে এলাকায় যখন যেখানে মুভি দেখতে ভিসি বা টিভি ভাড়া করে নিয়ে যেত, আব্দুল অপারেটর হিসেবে সেখানে যেত। আর এই গ্রামের কলাবতী নামে এই মেয়েটির সঙ্গে আব্দুলের সম্পর্ক ছিল। তারা মূলত একসঙ্গে একই ক্লাসে পড়াশোনা করত। সেখান থেকেই দুজনের মধ্যে ভালোবাসা। কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল তারা দুজন ভিন্ন ধর্মের। তবে এই বিষয়টি তখনও বাইরের কেউ জানত না। তারা লুকিয়ে দেখা করত, লুকিয়ে কথা বলতো, কাউকে কখনো কিছু বুঝতেই দিত না। এর মধ্যে একদিন কলাবতীর বড় বোনের স্বামী অর্থাৎ কলাবতীর দুলাভাই, যার নাম ছিল বোস, সে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আব্দুলের দোকান থেকে ভিসিআর ভাড়া করেছিল। তারা মূলত সেখানে বসে মদ্যপান করতে চাচ্ছিল এবং অশ্লীল ভিডিও দেখতে চাচ্ছিল। কিন্তু আব্দুল নিয়ে এসেছে কিছু ক্লাসিক্যাল মুভি, যেগুলো তারা দেখতে চায়নি। একসময় তারা আব্দুলকে সরাসরি সেই কথা বললে আব্দুল বলে, দেখুন, আমাদের কাছে এসব কিছু নেই। তারপরও বসের কথা, তোমার বসের সঙ্গে আমরা কথা বলবো, আমার মাথা গরম করো না, দ্রুত গিয়ে নিয়ে আসো। কিন্তু আব্দুল কিছুতেই এটা করবে না। আব্দুলের কথা, এটা আমি পারবো না, আপনাদের প্রয়োজন হলে আমার বসের সঙ্গে কথা বলুন, আমি করতে পারছি না বলে। আব্দুল যখন বের হয়ে যায়, বোস এটা নিজেকে অপমানজনক মনে করে আব্দুলকে মারতে শুরু করে। অবশ্য বোসের সঙ্গে থাকা অন্যরা বোসকে নিয়ন্ত্রণ করলে আব্দুল তার টিভি আর ভিসিআর রেখেই সেখান থেকে চলে যায়। তবে আব্দুল যাওয়ার সময় কলাবতীর সঙ্গে দেখা হয়। কলাবতীর কথা, আমার দুলাভাই হয়েছে তাতে কি, ও একটা নেশাগ্রস্ত বদমেজাজি, সবসময় আমাদের সঙ্গে এমন করে। তোমাকে অপমান করলো আর তুমি মেনে নিলে, তুমি দিলে না কেন? অবশ্য আব্দুল এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে চায় না। আবার এদিকে কলাবতীর বড় বোনের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো বাচ্চা হয়নি। আর এজন্য বোস কলাবতীর বড় বোন জয়াকে দোষ দিচ্ছে। কিন্তু জয়ার কথা, আমি অনেক ডাক্তারের কাছে দেখিয়েছি, অনেক ট্রিটমেন্টও নিয়েছি, আমার মনে হয় আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার মধ্যে, তোমার দ্বারা বাবা হওয়া সম্ভব নয়। এটা বলা মাত্রই বোস একদম রেগে ওঠে। বোস জয়ার গলা চেপে ধরে। এমনিতেই মাতাল, তারপর আব্দুলের সঙ্গে ঝামেলা হয়েছে, আর জয়া এখন এত কিছু শোনানোতে বোস জয়াকে মারতেই যাচ্ছিল। শব্দ পেয়ে কলাবতীও ছুটে আসে, তাতেও বোস জয়াকে ছাড়ে না। কলাবতী যখন বোসকে মারতে শুরু করে, বোস তখন দুজনকেই এলোপাতারি মারছিল। শব্দ পেয়ে তখন আব্দুল এসে পড়ে, আর আব্দুলকে দেখা মাত্রই বোস আব্দুলের উপর চড়াও হয়। এমনকি আব্দুল বাধা দেওয়ার চেষ্টা করলে বোস একটি কাঠ দিয়ে আঘাত করে আব্দুলের মাথা পর্যন্ত ফাটিয়ে দেয়। এদিকে পাশের বাড়ির এক প্রতিবেশী এই দৃশ্য দেখতে পেয়ে আব্দুলের মাকে গিয়ে খবর দেয় যে বোস তোমার ছেলের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। আব্দুলের মা তেলে বেগুনে জ্বলে ওঠে। তার কথা, তার ছেলেকে কে মেরেছে? আব্দুলের মা ওই বাড়ির দিকে রওনা হয়। আব্দুলও বাড়ির দিকে আসছিল। ছেলের এই অবস্থা দেখে আব্দুলের মা জানতে চায়, তোর এমনটা কে করেছে? আব্দুল মূলত ঝামেলায় জড়াতে চাচ্ছিল না, তাই বলছিল, মা, কিচ্ছু হয়নি, চলো।
কিন্তু আব্দুলের মায়ের কথা, তোকে মেরেছে আর এমনিতেই আমি চলে যাব। চলো, কে মেরেছে, কি জন্য মেরেছে, জবাবদিহি করতে হবে। আব্দুলের মা আব্দুলকে ওই বাড়িতে নিয়ে যায়। ঝামেলা দেখে কলাবতীর বাবা মা ও আশেপাশে কয়েকজন মানুষও জড়ো হয়। কলাবতীর বাবা অবশ্য আব্দুলের মাকে বোঝায় যে ও মাতাল অবস্থায় এটা করে ফেলেছে, কিন্তু আব্দুলের মায়ের কথা, মাতাল হয়েছে তাতে কি, মাতাল অবস্থায় আমার ছেলের মাথা ফাটাবে। এভাবে এক কথায় দুই কথায় একসময় বোস আর আব্দুলের মা তর্কে জড়িয়ে যায়। আর এই তর্ক একসময় হাতাহাতিতে রূপ নিলে নিজের মায়ের অপমান সহ্য করতে না পেরে আব্দুল বোসের উপর আক্রমণ করে। অবশ্য আশেপাশের লোকজন যারা ছিল তারা তাদের ছাড়িয়ে দিলে আব্দুল আর আব্দুলের মা বাড়িতে ফিরে আসে। কলাবতী আব্দুলকে প্রচণ্ড ভালোবাসত, তাই আব্দুলের মাথা ফাটার কারণে কলাবতী ভাবছিল তার জন্যই সব হয়েছে। তাই কলাবতী রাতের আধারে গোপনে আব্দুলের বাড়িতে দেখা করতে আসে। আব্দুল তখন ঘুমাচ্ছিল। এজন্য আব্দুল কলাবতীকে বাড়ির পেছনে নিয়ে গিয়ে বোঝায় যে দেখো, আমাদের সম্পর্কটা তোমার বাড়ি থেকে মেনে নেবে না। এমনিতেই আমরা মুসলিম, অনেক কষ্টে গ্রামে টিকে আছি, এরপর আমাদের ভবিষ্যৎ আর ভালো হবে না। কিন্তু কলাবতীর কথা, তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারো না। কে কি বলল, কে কি করল, আমি সেটা দেখতে চাই না। ওরা কি করবে জানতে পারলে মেরে ফেলবে, মেরে ফেলুক, তোমাকে ভালোবেসে আমি একসঙ্গে মরতেও রাজি। আব্দুলের কথা, ভালোবেসেছি মরতে নয়, একসঙ্গে বাঁচতে। কলাবতী তখন বলে, ঠিক আছে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, অন্য কোথাও গিয়ে আমরা বসবাস করি। কিন্তু আব্দুল সেটা করতে চায় না, কারণ আব্দুলের বাড়িতে আব্দুলের মা আছে, তার উপর ডিপেন্ডেন্ট, তাকে ফেলে সে কোথায় চলে যাবে। কলাবতীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে আব্দুলের মারও ঘুম ভেঙে যাওয়ায় আব্দুলের মা কলাবতীকে দেখে ফেলে। সে বুঝতে পারে তাদের মধ্যে কি চলছে। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। 10 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়া হয়েছে। শ্রীনিবাসরাও নিচে নামছিল। আব্দুল বলে তার পেটে সমস্যা হচ্ছে, এজন্য শ্রীনিবাস পাণ্ডু আর মোরালিকে দিয়ে আব্দুলকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তখনও আব্দুলের হাতে বড় চেনটি লাগানো আছে, যাতে পালাতে না পারে। মোরালিও ওয়াশরুমের ভিতরে থাকা সবকিছু চেক করে আসে। এরপর আব্দুল ওয়াশরুমে বসে বসে ভাবছিল, কারাগারে আব্দুলের জীবনের সবকিছু জানার পর একজন বলেছিল, এখনই তোমার সময়। ওই মেয়ের কথা চিন্তা করে, তোমার জীবনের কথা ভেবে তোমার পালানো উচিত, তবে সব সিদ্ধান্ত তোমার উপর। এজন্য আব্দুলের মধ্যেও পালানোর একটা প্রবণতা কাজ করছে। এর মধ্যে শ্রীনিবাস এসে পড়ে। মোরালিরা আব্দুলকে বের করে আনে। বাস ছাড়ারও সময় হয়ে গেছে, সবাই বাসে উঠছিল। মোরালি তখন পাণ্ডুকে বলে, তুই ওকে বাসের মধ্যে নিয়ে যা, আমি একটু স্মোক করে আসি। তবে মোরালি স্মোক করতে গিয়ে স্থানীয় এক লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায়। শ্রীনিবাস তখন সেখানে ছিল না। পাণ্ডু লক্ষ্য করে লোকজন মোরালিকে মারছে, তাই পাণ্ডু তাড়াহুড়ো করে আব্দুলকে বাসের মধ্যে রেখে ছুটে আসে। এর মধ্যে শ্রীনিবাস এসে সবাইকে থামায়। শ্রীনিবাস পাণ্ডুর কাছে জানতে চায়, আব্দুল কোথায়? পাণ্ডু বলে, ওকে তো বাসের মধ্যে রেখে এসেছি। শ্রীনিবাস জানতে চায়, হ্যান্ডকাপ ঠিকমতো লাগিয়েছ তো? পাণ্ডু বলে, মনে হয় লাগিয়েছি। মোট কথা পাণ্ডুর মনে নেই সে তালা মেরেছিল কিনা। শোনা মাত্রই তারা দ্রুত বাসের কাছে এসে দেখে বাস সেখান থেকে চলে গেছে। আর সবচেয়ে শকিং বিষয় হচ্ছে, তাদের সঙ্গে যে রাইফেলটি ছিল, পাণ্ডু ভুলক্রমে রাইফেলটি বাসের মধ্যে রেখে এসেছিল। এখন কি হবে? আসামিও নিখোঁজ, রাইফেলও মিসিং। এখন তো 3 জনের চাকরি যাবেই, উল্টে জেলও খাটতে হবে। সাথে সাথে শ্রীনিবাস অন্য একটি বাস ধরে ওই বাসটিকে ফলো করতে শুরু করে। এমনকি একসময় বাসটিকে পেয়েও যায়। তবে বাসে উঠেই দেখে না বন্দুক আছে, না আব্দুল আছে। তার মানে আব্দুল বন্দুক নিয়ে পালিয়েছে। এখন তারা কি করবে? সাথে সাথে শ্রীনিবাস তাদের থানার এক কনস্টেবলকে কল করে এবং পুরো বিষয়টি বলে যে এই সমস্যায় পড়েছি, কথায় এমনিতেই তোমার উপর এনকোয়ারি চলছে, তার উপর যদি এই ঘটনা জানাজানি হয় তাহলে তোমাদের চাকরি চলে যাবে। যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় গিয়ে অস্ত্র মিসিংয়ের কমপ্লেনটি করো। তাই শ্রীনিবাস আর এক মুহূর্ত দেরি না করে নিকটস্থ থানায় চলে যায়। আর যখনই তারা কমপ্লেনটি রেজিস্টার করতে যাবে, তখনই লক্ষ্য করে আব্দুল রাইফেল নিয়ে থানাতেই বসে আছে। দেখা মাত্রই মুরালি আব্দুলকে পেটাতে শুরু করে। তবে স্থানীয় থানার পুলিশ কনস্টেবলরা এসে তাদের বাধা দেয়। এর মধ্যে থানার এসআই এসে পড়ে। এসআই এসে ওদেরকে সরিয়ে নিয়ে যায় এবং জানতে চায় কি হয়েছে। মুরালি তখন এসআইকে পুরো বিষয়টি খুলে বলে যে সুযোগ পেয়ে অস্ত্র নিয়ে পালিয়েছে। তবে এসআই যখন মুরালির সঙ্গে কথা বলছিল, তখন এসআই স্পষ্টই বুঝতে পারে মুরালি এবং পাণ্ডু দুজনেই ড্রাঙ্ক। আবার তারা যে থানা থেকে এসেছে, ওই থানার ইন্সপেক্টর তার পরিচিত। তাই এসআই ইন্সপেক্টরকে কল করে সব বলতে যাচ্ছিল। সাথে সাথে পাণ্ডু আর মুরালি এসআইয়ের পায়ে ধরে ক্ষমা চায় যে স্যার এমনটা করবেন না, আমাদের চাকরি চলে যাবে।
সাথে তারা এটাও জানায়, স্যার আমরা ড্রাঙ্ক হলেও আমাদের সঙ্গে শ্রীনিবাস স্যার আছে, উনি ড্রিঙ্ক করেননি। আব্দুলও পাশে থেকে তাদের এই অবস্থা দেখে এসআইকে বলে, স্যার আমার জন্য সব কিছু হয়েছে, আমি যদি না পালাতাম হয়তোবা তাদের এত সমস্যার সম্মুখীন হতে হতো না, সব আমারই দোষ, ওনাদের কোনো দোষ নেই। আব্দুলের মুখে এটা শুনে এসআই শ্রীনিবাসদেরকে বলে, দেখো একজন আসামি তোমাদের বের করাচ্ছে, এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে। তো এসআই ইন্সপেক্টরকে না বলে তাদের পুরো সমস্যাটা লিপিবদ্ধ করছিল। ঠিক তখনই একজন কনস্টেবল ওই রাইফেলটি নিয়ে আসে। এসআই তখন অ্যামুনিশন চাইছিল, কিন্তু মুরালি বলে, স্যার অ্যামুনিশন তো আমার কাছে নেই, অ্যামুনিশন লুট করা। এটা শুনে এসআইয়ের মাথা আরও গরম হয়ে যায়, কারণ নিয়ম অনুযায়ী লং স্কোটে থাকা যে পুলিশ সদস্যরা থাকবে তারা কখনোই তাদের রাইফেল লোড অবস্থায় রাখতে পারবে না। তাহলে এখন লোড করা কেন? মোরালি তখন এসআইকে বলে, স্যার ও একজন মুসলিম, এজন্য লোড করে রেখেছি। এসআইয়ের কথা, ও মুসলিম বলে তোমার অস্ত্র লোড করতে হবে? আমি নিজেও তো একজন মুসলিম, তাহলে এখন আমাকে কি শ্যুট করে দেবে? মোরালি তার নেম প্লেটের দিকে তাকিয়ে দেখে আসলে তো সে মুসলিম। তারপর এসআই তাদের চাকরির কথা চিন্তা করে, তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের ছেড়ে দেয়। আর এরপর শ্রীনিবাসরা আব্দুলকে নিয়ে চলে যাচ্ছিল। এসআই চিন্তা করে এত রাতে ওরা কোথায় যাবে, কিভাবে যাবে, তাই এসআই নিজের জিপে করে তাদেরকে এসকর্ট করে বাসস্টপে নিয়ে যায়। যাওয়ার সময় এসআই শুধু বলে, দেখো এই দেশে হিন্দু মুসলিম সবাই বসবাস করে, আমরা সবাই দেশের জন্য কাজ করি, তাহলে তোমরা কেন ধর্মের দোহাই দিয়ে মানুষকে আলাদা করছো? এখন অনেক রাত হয়ে গেছে, এদিক দিয়ে এই সময় কোনো বাস পাওয়া যাবে না। তাই এসআইরা একটি ট্রাক থামিয়ে শ্রীনিবাসদের ওই ট্রাকে উঠিয়ে দেয়। যাওয়ার সময় শ্রীনিবাস আব্দুলের কাছে জানতে চায়, তোমাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তোমার হাতে হ্যান্ডকাপ লাগাতে নিষেধ কেন করেছিলে? আব্দুল বলে, স্যার যে মেয়েটাকে আমি বিয়ে করতে চাচ্ছি কাল কোর্টে আমার সঙ্গে দেখা করতে সে আসবে, এজন্যই বলেছিলাম। শ্রীনিবাস জানতে চায়, সে কি তোমার কোনো রিলেটিভ ছিল? আব্দুল বলে, না স্যার, আমার লাভার। কিন্তু শ্রীনিবাসের কথা, আমি ওয়ারেন্টে দেখলাম তোমার নামে মার্ডার কেস ফাইল করা হয়েছে, কাকে খুন করেছিলে? এরপর আব্দুল পুরো বিষয়টি খুলে বলে। সিন আবার পাস্টে। একদিন কলেজ থেকে ফেরার পথে কলাবতী আর আব্দুল স্টুডিওতে গিয়ে তাদের একটি ফটো তোলে। এরপর বাড়িতে গেলে বোসের বড় বোন কলাবতীকে দেখে জানতে চায়, তুই কোথায় গিয়েছিলি? কলাবতী বলে, আমার এক্সট্রা ক্লাস ছিল, এজন্য আসতে দেরি হয়েছে। কিন্তু বোসের বড় বোন আগে থেকেই খবর পেয়েছে যে কলাবতী আব্দুলের সঙ্গে বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করেছে। গ্রামের মহিলারা যেমনটা করে আর কি, কাউকে কোথাও দেখলে যত দ্রুত সম্ভব ওই বাড়িতে খবরটা পৌঁছে দেয়। আর সে এটা বুঝতে পারছে যে আব্দুলের সঙ্গে কলাবতীর রিলেশন চলছে। তার কথা, পুরো গ্রামের সামনে ওই ছেলে আমাদের অপমান করেছে। আর এমনিতেই ভিন্ন ধর্মের। সবচেয়ে বড় প্রশ্ন, ওই রাতে ঝামেলার সময় আব্দুল এখানে কি করছিল? তার মানে আব্দুল নিশ্চয়ই আগে থেকে এখানে ছিল। বোসের বড় বোন বিষয়টা বোসকে জানিয়ে দিতে চাচ্ছিল। কলাবতী তখন স্পষ্ট করে বলে দেয়, হ্যাঁ আমি আব্দুলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। শোনা মাত্রই এসে কলাবতীকে একটা চড় মেরে বসে। এর মধ্যে কলাবতীর বড় বোন জয়া এলে বোসের বড় বোন জয়াকে বিষয়টি জানায়। জয়া বলে, দেখো তুমি এসব জোরে জোরে বলো না, আশেপাশে মানুষ জানবে, আমার স্বামী ফিরে এলে আমি তাকে বুঝিয়ে বলবো। কলাবতী বিষয়টা বুঝতে পেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর অন্যদিকে আব্দুল তার মাকে নিয়ে বাড়ি ফিরছিল। আব্দুলের মা তখন জানতে চায়, ওই মেয়ে আমাদের বাড়িতে কি করছিল? আব্দুল বলে, আসলে আমি তো ব্যথা পেয়েছিলাম, এজন্য আমাকে দেখতে এসেছিল। কিন্তু আব্দুলের মা তো স্পষ্টই বুঝতে পারছে তাদের মধ্যে কি চলছে। তাই আব্দুলের মা আব্দুলকে বোঝায়, দেখ তোর বাবা অনেক কষ্টে এখানে আমাদের পরিচয় তৈরি করে দিয়ে গেছে, অনেক কষ্টে আমরা এখানে টিকে আছি, এমন কিছু করিস না যাতে আমরা গ্রাম ছাড়া হই। কথা বলতে বলতে তারা বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই কলাবতীর বাবা এসে আব্দুলকে মারতে শুরু করে, কারণ সে বাড়ি থেকে সব কিছু জেনে গেছে। আব্দুলের মা আব্দুলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু কলাবতীর বাবা একসময় আব্দুলের মায়ের বুকে লাঠি দিয়ে ফেলে দেয়। আব্দুলও সঙ্গে সঙ্গে কলাবতীর বাবাকে ধাক্কা দিয়ে নিজের মায়ের কাছে এসে দেখে তার মা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। আব্দুল সঙ্গে সঙ্গে তাকে বাইকে তুলে হাসপাতালে নিয়ে যায়। সৌভাগ্যবশত আব্দুলের মা এখনও বেঁচে আছে। সিন চলে যায় পরবর্তী দিনে। সকাল হতেই নার্স জানায়, তোমার মায়ের কাপড় পরিবর্তন করতে হবে, তাই তার জন্য কাপড় নিয়ে আসো। তাই আব্দুল হাসপাতাল থেকে বের হয়ে দেখে কলাবতী এবং তার পরিবারের সবাই মর্চার সামনে বসে কান্না করছে। আব্দুল তো অবাক। আব্দুল এগিয়ে এসে জানতে পারে গতরাতে কেউ কলাবতীর বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আব্দুল তো জানে গতরাতে তার সঙ্গেই ঝামেলা হয়েছিল। আব্দুল স্পষ্টই বুঝতে পারছে তার কারণেই কলাবতীর বাবা মারা গেছে। তবে আব্দুল কলাবতীদেরকে এই বিষয়ে কিছু না জানিয়ে সোজা থানায় গিয়ে সারেন্ডার করে।
কারণ আব্দুল চাচ্ছিল না এই অপরাধটা সে গোপন করবে। মূলত আব্দুলের মাকে লাথি দেওয়ার পর আব্দুল যখন কলাবতীর বাবাকে ধাক্কা দিয়েছিল, কলাবতীর বাবা একটি পাথরের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল। এমনটি আব্দুল সারেন্ডার করার পর কলাবতীকে আইডেন্টিফাই করার জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছিল। আব্দুল তখন কলাবতীকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছে যেটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, সে ইচ্ছে করে তার বাবাকে মারেনি। আব্দুল বলে কলাবতী কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। তবে এর কিছুদিন পর কারাগারে দেখা করতে এসে কলাবতী আব্দুলকে জানায় আব্দুলের মা মারা গেছে, মূলত ওই আঘাতের কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে। আব্দুল বলে, আমি যখন রাজামুন্ড্রির প্রিজনে ছিলাম তখন মাঝে মধ্যে ও আমার সঙ্গে দেখা করতে আসত, কিন্তু পরবর্তীতে কার্নেল ট্রেন অ্যাটাকের সময় ওই থানায় যত মুসলিম ছিল সবার উপর আক্রমণ হয়, তাই তাদের সুরক্ষার স্বার্থে ওই জেলের মধ্যে যত মুসলিম কয়েদি ছিল সবাইকে গুন্টুর জেলে ট্রান্সফার করা হয়। এরপর থেকে কখনোই আর কলাবতী তার সঙ্গে দেখা করতে আসতে পারেনি। তবে যতবারই আব্দুলকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে প্রতিবারই কলাবতী কোর্টের সামনে এসে দাঁড়িয়ে থাকত। একবার আব্দুলকে দেখার জন্য সে আসত। বছরের পর বছর ডেট পড়েছে, কলাবতীও প্রত্যেকবারই তাকে দেখতে এসেছে। আব্দুলের কথা, কলাবতী যখনই আমাকে দেখত আমার হাতে হ্যান্ডকাপ দেখে ও কাঁদত। এজন্য আমি আপনাকে অনুরোধ করেছি, দয়া করে কাল যখন আমাকে নিয়ে যাবেন আমার হাতে হ্যান্ডকাপ পরাবেন না, আমি ওর মুখে একটু হাসি দেখতে চাই। আব্দুলের থেকে সবকিছু শোনার পর শ্রীনিবাস ম্যারিকে কল করে পুরো বিষয়টি বলে, সঙ্গে এটাও বলে ছেলেটাকে দেখে খুব ভালো বলে মনে হচ্ছে না, কী দেখে মেয়েটা ওকে এত পছন্দ করল। ম্যারি বলে, পছন্দ করার জন্য কারণ শুধু ছেলেরা খোঁজে, মেয়েদের জন্য কারণ লাগে না। একবার মেয়েরা যাকে পছন্দ করে তার জন্য সবকিছুই করতে পারে। সঙ্গে এটাও বলে, ওর কথা যদি সত্যি হয় আর কাল যদি মেয়েটা ওখানে ওর সঙ্গে দেখা করতে আসে তাহলে ফোনে আমার সঙ্গে কথা বলিয়ে দিও। কোর্টে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়, তাই কোর্টে যাওয়ার আগেই পার্শ্ববর্তী থানা থেকে শ্রীনিবাস ফ্রেশ হয়ে নেয়। আব্দুলও ভালো করেই জানে কলাবতী তার সঙ্গে দেখা করতে আসবে, তাই আব্দুল অধীর আগ্রহে রয়েছে। কিন্তু মোরালি আব্দুলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়ায় আব্দুলের মনটা একদম খারাপ হয়ে যায়। শ্রীনিবাসও দেখে বুঝতে পারে আব্দুলের মন কেন খারাপ হয়েছে, তাই শ্রীনিবাস চাবি নিয়ে আব্দুলের হ্যান্ডকাপ খুলে দেয় এবং আব্দুলকে বলে, ইচ্ছে করলে গতরাতে তুমি পালাতে পারতে, কিন্তু তুমি পালাওনি। তুমি গতরাতে যে স্টোরি আমাকে শুনিয়েছ তাতে তোমার প্রতি আমার একটা বিশ্বাস জন্ম হয়েছে, তাই আশা করি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে, তুমি পালাবে না। যদিও মোরালি আর পাণ্ডু বারবার বলছিল একটা খুনের আসামিকে যদি আমরা হ্যান্ডকাপ ছাড়া নিয়ে যাই হাই অফিসার দেখলে আমাদের সমস্যা হতে পারে। তারপর শ্রীনিবাস রিস্ক নেয়, কিন্তু কোর্টের সামনে গিয়ে দেখে কলাবতী তো আসেনি। আব্দুল বারবার অনুরোধ করছিল, স্যার আরেকটু অপেক্ষা করুন, ও নিশ্চয়ই আসবে। কিন্তু এদিকে কোর্টের সময় হয়ে যাচ্ছে, তাই শ্রীনিবাস আব্দুলকে ভিতরে নিয়ে যায়, আর এর মধ্যে কলাবতী এসে পড়ে। 5 বছরে এই প্রথমবার কলাবতী আব্দুলের হাতটা খালি দেখছে, মানে প্রতিবারই যখন তাকে দেখে হাতে হ্যান্ডকাপ থাকে, তাই কলাবতী এই অবস্থায় দেখে খুব খুশি হয়। আব্দুলও তাকে কাছে ডাকছিল, কিন্তু কলাবতী সামনে যেতে সাহস পাচ্ছে না। শ্রীনিবাসও কথা বলে জানতে পারে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই শ্রীনিবাস কলাবতীর সঙ্গে দেখা করে, কলাবতীর সঙ্গে কথা বলে, এমনকি আব্দুলের সঙ্গে দেখা করে কথা বলতে বলে। তাই শ্রীনিবাসের কাছ থেকে সাহস পেয়ে কলাবতী আব্দুলের সামনে এসে আব্দুলের সঙ্গে কথা বলে। এমনকি শ্রীনিবাস আব্দুল আর কলাবতীকে পাশে বসে কথা বলার সুযোগ দেয়। কলাবতী তখন আব্দুলকে জানায়, আমার দুলাভাই আমার বিয়ে ঠিক করছে, বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ নিয়ে আসছে, আমি কতদিন আর নিষেধ করতে পারবো আমি জানি না। আব্দুল তখনও কলাবতীকে বোঝাচ্ছে, তুমি চিন্তা করো না, আমি একসময় বের হয়ে আসব, এরপর আমরা দূরে কোথাও চলে যাব। শ্রীনিবাস তখন মেয়ের সঙ্গে কথা বলছিল যে ও যেটা বলেছে সত্যি, মেয়েটা তো সত্যিই এসেছে। আর আব্দুল আর কলাবতীর কথা শুনে শ্রীনিবাস পাশের চায়ের দোকানে নিয়ে যায় এবং আব্দুলকে বলে, তুমি কেন ওকে মিথ্যে আশ্বাস দিচ্ছ? তুমি নিজেও জানো না তুমি কবে বের হতে পারবে। তোমার কি মনে হয় এত সহজ? তোমার আশায় কত বছর ও এভাবে অপেক্ষা করবে? আর তুমি এতদিন পর্যন্ত কোনো উকিল কেন নাওনি? আব্দুল বলে, স্যার ওই ট্রেন দুর্ঘটনার পর আমি মুসলিম বলে কোনো লয়ারই আমার কেসটি লড়তে রাজি হয়নি। এমনকি কলাবতীও জানায় আব্দুলের বেলের জন্য কলাবতী লয়ারের সঙ্গে কথা বলেছিল, কিন্তু বোস এই বিষয়টি জানার পর কলাবতীকে প্রচণ্ড মেরেছিল, যার জন্য কলাবতীও সাহস করে আর লয়ারের কাছে যেতে পারেনি।
সবকিছু শোনার পর শ্রীনিবাস আব্দুলের কাছে জানতে চায়, তাহলে গতকাল তুমি এত সুন্দর একটি পালানোর সুযোগ পেলে পালাওনি কেন? আব্দুল বলে, স্যার, আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু আমি একবার চিন্তা করলাম আমি যদি এখন পালিয়ে যাই, কলাবতীকে সঙ্গে নিয়ে কোথাও চলে যাই, পরবর্তীতে পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে, আমার যদি কিছু একটা হয়ে যায়, তখন কলাবতীর কি হবে? এই চিন্তা করে আমি পালাইনি, আর এই চিন্তা করেই আমি সারেন্ডার করেছিলাম। এরপর শ্রীনিবাসরা লাইনে গিয়ে দাঁড়ায়, মানে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাদের ডাক আসবে। তবে শ্রীনিবাস আব্দুলের থেকে সবকিছু শোনার পর শ্রীনিবাসও বুঝতে পারে আব্দুল হয়তো নির্দোষ। তাই শ্রীনিবাস আব্দুলকে বলে, তুমি যখন ভিতরে যাবে, জাজের দিকে তাকিয়ে জাজকে বলবে, স্যার, আমি আমার বিরুদ্ধে খুনের অভিযোগ স্বীকার করছি। সে আমার মাকে আঘাত করেছিল, তার আগের বসে আমিও তাকে আঘাত করি, অ্যাক্সিডেন্টালি তার মৃত্যু হয়। আমি একজন অনাথ, আমাকে বেল করানোর মতো কেউই নেই। আর সবশেষে বলবে, আমার যে সাজা শোনানোর আমাকে সাজা দিয়ে দিন, আমি আমার সাজা খেটে নতুন জীবন শুরু করতে চাই। কিন্তু আব্দুলের কথা, উকিল ছাড়া কোর্টের জাজের সঙ্গে এমন কথা বলাটা ঠিক হবে? শ্রীনিবাসের কথা, 5 বছর যাবৎ তোমার কেস ঝুলছে, এখনও ট্রায়াল আসছে না। যতক্ষণ তুমি নিজে থেকে কোনো কিছু না বলবে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। তাই নিজের মধ্যে সাহস সঞ্চার করো, সাহস করে মুখ খুলে কথা বলো। এর মধ্যে জাজ লাঞ্চের ব্রেকে চলে যায়, যে জন্য আব্দুলও প্র্যাকটিস করার একটু সময় পেল। এই সুযোগে আব্দুল জাজের সামনে কিভাবে কথা বলবে, তাকে কিভাবে কনভিন্স করবে, প্র্যাকটিস করতে শুরু করে। আবার আব্দুল অনেক নার্ভাস, তাই আব্দুল শ্রীনিবাসের কাছে অনুরোধ করে, স্যার, আমি একটু নামাজ পড়তে যাই। যদিও ওই সময় বা ওই প্রেক্ষাপটে কোর্ট চত্বরে নামাজ পড়াটা বাকিরা একদম অন্যভাবে নেবে। তারপরও শ্রীনিবাস সাহস করে আব্দুলকে কোর্ট চত্বরে নামাজ পড়তে দেয়। আবার কলাবতীও তার নিজের মতো করে প্রার্থনা করে যাচ্ছে। আর এরপর লাঞ্চের ব্রেক শেষ হলে সামনে আসে আরেক সমস্যা। যদিও কথা ছিল কোর্টরুমের মধ্যে তাদের ট্রায়াল হবে, কিন্তু জাজ কোর্টরুমে না এসে সবাইকে নিজের চেম্বারে ডাকে। আব্দুলের কথা, এখন কি হবে? কারণ চেম্বারের মধ্যে তো আব্দুল ঢুকতে পারবে না। আব্দুল জাজকে কিভাবে খুলে বলবে? শ্রীনিবাস অনেক চিন্তাভাবনা করে আব্দুল আর কলাবতীকে একসঙ্গে জাজের রুমে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মুরালিরা বারবার বলছিল, স্যার, এটা করবেন না, হিতে বিপরীত হতে পারে, আমাদের উপর কোনো সমস্যা তৈরি হতে পারে। শ্রীনিবাসের কথা, সমস্যা তৈরি হলে বলবে আমার জন্য হয়েছে, তোমরা কিছু করনি, সব সিদ্ধান্ত আমার ছিল। এর মধ্যে তাদের ঢোকার সময় হয়ে যায়। শ্রীনিবাস কলাবতী আর আব্দুলকে বলে, আমি জানি না তোমরা যে গডকে বিশ্বাস করো সে তোমাদের ভাগ্য পরিবর্তন করবে কিনা, কিন্তু ভিতরে যে জাজ বসে আছে সে আজ তোমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই এখন ভিতরে গিয়ে কনফিডেন্টলি তাকে সবকিছু খুলে বলতে হবে। তোমাদের ভাগ্য তোমাদেরকেই আদায় করে আনতে হবে। বলেই তাদের দুজনকে ভিতরে পাঠিয়ে দেয়। আর কলাবতী আর আব্দুল ঢোকা মাত্রই জাজের পায়ে পড়ে। শ্রীনিবাসকে ডাকতে শ্রীনিবাস বলে, স্যার, ওরা আপনাকে কিছু বলতে চায়। যে জন্য শ্রীনিবাসকে বাইরে বের করে দেয়। এরপর কলাবতীদের সঙ্গে কথা শুরু করে। বাইরে তখন টেনশন শুরু হয়েছে যে ভিতরে কি হচ্ছে। এমনকি এভাবে ঘণ্টা কেটে যায়, না ভিতরে কেউ যাচ্ছে না কেউ বেরোচ্ছে। জাজ আব্দুলদের থেকে সবকিছু শোনার পর বেশ কিছু ডকুমেন্টস চায়। আর এরপর শ্রীনিবাসকে ভিতরে ডেকে শ্রীনিবাসের হাতে কিছু টাকা দিয়ে ওদের দুজনকে বিরিয়ানি কিনে খাওয়াতে বলে। শ্রীনিবাসও এক্স্যাক্টলি বুঝতে পারছিল না আসলে ভিতরে কি হয়েছে, তাই সেও টেনশনে বের হয়ে আসছিল। তবে নিচে নামতেই আব্দুল আর কলাবতী দুজনেই শ্রীনিবাসের পা জড়িয়ে ধরে। তাদের কথা, স্যার, আপনি আমাদের সব কিছু, আপনার ঋণ আমরা কোনোদিন ভুলতে পারব না। কিন্তু শ্রীনিবাসের কথা, ভিতরে কি হয়েছে সেটা তো আগে খুলে বলবে। মূলত আব্দুল জাজকে পুরো বিষয়টা খুলে বলেছে, সঙ্গে কলাবতীও। আর সব কিছু শোনার পর জাজও বুঝতে পেরেছে এখানে আব্দুলের কোনো ভুল নেই, গাফিলতি তাদেরই। 5 বছর যাবৎ আব্দুলের কেসটি এভাবে ঝুলছে। যদি ট্রায়ালে চলে আসতো তাহলে হয়তো বাইরে একটা নিষ্পত্তি হতো। তাই সব কিছু শোনার পর এবং সব ডকুমেন্টস চেক করে জাজ আব্দুলকে কথা দিয়েছে আগামী হিয়ারিংয়ের দিন আব্দুলকে তারা মুক্ত করে দেবে। আর এটা শুনে আব্দুল এত খুশি, তার মানে যে কেসটি 5 বছর যাবৎ এভাবে ঝুলছিল, ট্রায়ালে আসছিলই না, সেটা আজ শ্রীনিবাসের একটা সাহসের কারণে সমাধান হয়ে গেল।
যে আব্দুলের বের হওয়াটা অনিশ্চয়তার মধ্যে ছিল, সে আব্দুল এখন মুক্তি পাওয়ার একটা নিশ্চয়তা পেয়েছে। এরপর তারা একসঙ্গে বাইরে খাওয়া দাওয়া করে এবং বেশ কিছু সময় একসঙ্গে কাটিয়ে কলাবতীকে বিদায় জানিয়ে তাদের জেলার উদ্দেশ্যে বের হয়ে যায়। শেষ সময় আব্দুল শ্রীনিবাসকে অনুরোধ করে, স্যার, যেহেতু জাজ বলেছেন পরবর্তী শুনানির দিন আমাকে ছেড়ে দেবে, তা পরবর্তী স্কোর্টে আপনি আসবেন, আপনি আমাকে নিয়ে যাবেন। শ্রীনিবাসও কথা দেয়। আব্দুলও কারাগারে গিয়ে তার সঙ্গে থাকা লোকজনদেরও জানায় যে আগামী শুনানিতে সে মুক্তি পাবে। কলাবতীও সেই দিনগুলো গুনছে। কিন্তু শ্রীনিবাসের সামনে আরেকটি সমস্যা এসে দাঁড়িয়েছে। আব্দুলের পরবর্তী শুনানির দিনই শ্রীনিবাসের ইনকোয়ারি ডেট। এমনিতে ইনকোয়ারি কমিশন তার বিরুদ্ধে, তাই সে যদি ইনকোয়ারিতে না এসে সেখানে এসকর্টে যায় তাহলে তার জন্য সমস্যা হতে পারে। তাই শ্রীনিবাস তার এক ব্যাচমেটের সঙ্গে কথা বলে তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে তুমি বিষয়টা হ্যান্ডেল করো, আমি এখানে কাজ শেষ করে চলে যাব। দেখতে দেখতে শুনানির দিন এসে পড়ে। শ্রীনিবাসের ইনকোয়ারির কারণে শ্রীনিবাস যেতে পারেনি। শ্রীনিবাসের জায়গায় তার ব্যাচমেট দুজন কনস্টেবল নিয়ে আব্দুলকে কারাগার থেকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যায়। আব্দুলও বারবার জানতে চাইছিল শ্রীনিবাস কোথায়। তারাও বলে যে শ্রীনিবাস আসবে। আবার অন্যদিকে কলাবতী তার বোনকে সবকিছু খুলে বলেছে। কলাবতীর বোনও এখন চাচ্ছে কলাবতী যেন এই নরক থেকে মুক্তি পায়, কারণ বস শুধু তার উপর নয়, সবার উপর অত্যাচার করছে। আব্দুল যেহেতু বের হবে আর আব্দুল কলাবতীকে এত ভালোবাসে, তাহলে কলাবতীর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে। তাই জয়া কলাবতীকে বেশ কিছু টাকা এবং সার্টিফিকেটগুলো দেয় যে যতদিন পর্যন্ত ও ভালো কিছু না পাচ্ছে তুই চাকরি নেবি, আমি চাই তোরা ভালো থাক। কিন্তু এর মধ্যেই বস এসে বুঝতে পারে কলাবতী পালাতে যাচ্ছে, তাই বস কলাবতীকে মারতে শুরু করে। কারণ বসের কথা, তোকে মেরে ফেললে আমাদের মান সম্মান কিছু যাবে না, আর পালিয়ে গেলে চলে যাবে। তাই বস কলাবতীকে রাম দা দিয়ে কোপাতে যাচ্ছিল। জয়ও তখন বাইরে এসে চিৎকার চাইছে, কেউ আমার বোনকে বাঁচাও। সিন চলে যায় কোর্টে। আব্দুলকে কোর্টে নেওয়া হয়েছে, কিন্তু কোর্টে যেতেই দেখা যায় গত শুনানির দিন আব্দুলকে যে জাজ কথা দিয়েছিল সেই জাজ আজ নেই, জাজ পরিবর্তন হয়ে গেছে। আর এই জাজ আব্দুলের কেসটি নিষ্পত্তি না করে উল্টো নতুন একটি তারিখ দিয়ে দেয়। আব্দুল তখন জাজকে বোঝানোর চেষ্টা করে, স্যার, এমনটা করবেন না, গত জাজ তো আমাকে বলেছিল আজ আমার কেসের নিষ্পত্তি করে দেবেন, কিন্তু জাজ তার সঙ্গে কোনো কথা বলতেই চাচ্ছে না। জাজের কথা, তোমার উকিলকে কথা বলতে বলো। এদিকে কমিশন শেষ করে শ্রীনিবাসও এসে পড়েছে। সাহস করে শ্রীনিবাস সিভিল অবস্থায় জজকে অনুরোধ করে বলে, স্যার, গতদিন যে জজ ছিলেন তিনি এমনটা বলেছিলেন। আর আইন তো বলে কোনো আসামি যদি তার উপর আরোপিত যে অভিযোগ রয়েছে কেসের ট্রায়ালের আগেই যদি সে 5 বছর সাজা খেটে থাকে তাহলে সে বেইল পেতে পারে বা মুক্ত হতে পারে। শ্রীনিবাসের মুখে এটা শুনে জজ একটু রেগে যায়, কারণ শ্রীনিবাস সাধারণ একজন কনস্টেবল। তারপর এসেছে সিভিলে। এমনকি তারা যে অথরাইজড পেপার নিয়ে এসেছে সেখানে শ্রীনিবাসের নাম পর্যন্ত নেই। তাই জজ রেগে গিয়ে এই পুরো টিমের উপর অ্যাকশন নির্দেশ দেয়। সে ধরেই নেয় যে শ্রীনিবাস শাহ হয়তোবা আব্দুল থেকে ঘুষ নিয়ে তাকে যে কোনোভাবে ছাড়ানোর জন্য একটা প্ল্যান সাজিয়েছে। তাই জজ আব্দুলকে বলে দেয়, আমিও দেখতে চাই তুমি কিভাবে মুক্তি পাও। এরপর আব্দুলকে কোর্ট থেকে বের করে নিয়ে আসা হয়। যে কলাবতী প্রতিদিন সকালে এসে দাঁড়িয়ে থাকে সে এখনও পর্যন্ত আসেনি। আবার কনস্টেবলরাও নিজেদের উপর রিস্ক নিতে চাচ্ছে না, কারণ এতে করে তাদের চাকরিও চলে যেতে পারে। তাই শ্রীনিবাস এবং তার ব্যাচমেট যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, অন্য দুজন কনস্টেবল আব্দুলকে টানতে টানতে অটোতে তোলে। তাই আব্দুলও বাধ্য হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ আব্দুল তো কলাবতীর সঙ্গে দেখা করতে চায়। যে কোনো মূল্যে কলাবতীকে বোঝাতে হবে, তাকে সব খুলে বলতে হবে। অবশ্য বেশ কিছুক্ষণ চেষ্টার পর কনস্টেবলরা আব্দুলকে ধরে ফেলে, এমনকি অটোর রডের সঙ্গে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। আর ওই মুহূর্তে সেখান দিয়ে যাওয়া বাসের মধ্যে থেকে কলাবতী আব্দুলকে দেখে ফেলে। এই অবস্থা দেখে কলাবতী তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যখনই ক্রস করতে যাবে ঠিক তখনই অন্য একটি বাসের চাপা পড়ে। চোখের সামনে আব্দুল দেখছে কিভাবে বাসের নিচে চলে যাচ্ছে। একটা মুহূর্তে তার জীবনের সব কিছু উলটপালট হয়ে যায়। শ্রীনিবাস মেনে নিতে পারছে না এটা কি হলো। শ্রীনিবাস এগিয়ে গিয়ে দেখে বাসের সামনে কলাবতীর ব্যাগে থাকা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরও আব্দুলকে জেলে নিয়ে আসা হয়। সিন চলে যায়। এই ঘটনার কয়েকদিন পর শ্রীনিবাস আব্দুলের সঙ্গে দেখা করতে জেলে আসে। শ্রীনিবাসকে দেখামাত্রই আব্দুল কাঁদতে কাঁদতে শ্রীনিবাসকে জড়িয়ে ধরে। ঠিক তখনই পেছন থেকে কলাবতী আব্দুল বলে ডেকে ওঠে। আব্দুলও তাকিয়ে দেখে, এ তো কলাবতী। আসলে ওই দিন যখন কলাবতী বাস চাপা পড়ছিল তখন বাসের চাকাটি আইল্যান্ডের উপর উঠে যায়। কলাবতী ওই দিন বেঁচে গিয়েছিল।
কিন্তু আব্দুল এটা জানত না। আব্দুলকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসার পরই শ্রীনিবাস বিষয়টা জানতে পেরেছিল। শ্রীনিবাস হয়তো ওই দিন আব্দুলকে ছাড়ানোর সহযোগিতা করতে পারেনি, কিন্তু তার মধ্যে সাহস জন্মিয়েছে। আজ বা কাল হয়তো আব্দুল সেখান থেকে বের হতে পারবে। মোট কথা, শ্রীনিবাস এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন পুলিশ সদস্য ইচ্ছা করলেই একজন নিরপরাধ কয়েদিকে সাহায্য করতে পারে। কারাগারে থাকা সকল কয়েদি অপরাধী নয়। কেউ অপরাধ করে এসেছে, কেউ অপরাধের বোঝা মাথায় নিয়ে এসেছে, মানে তার উপর ইচ্ছাপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। সে নিজেও ভুক্তভোগী। শ্রীনিবাসের মতো একজন পুলিশ সদস্যের সামান্য সহযোগিতায় তারা হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে, তাদের মধ্যে বেঁচে থাকার নতুন আশা জন্মাতে পারে। কিন্তু এমন কজন আছে? কজনই বা এমনভাবে চিন্তা করে? যাদের কাছে সাহায্য চাইতে যাবেন তারাই তো ওঁত পেতে বসে আছে। কখন আপনি তাদের কাছে যাবেন আর তাদের ফাঁদে পড়বেন? কারণ আপনাকে ফাঁদে ফেলতে পারলেই তাদের পকেটে কিছু যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।